হাই বন্ধুরা, আমি মনেশ এই চ্যানেলের একজন ম্যাথের শিক্ষক এবং এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম নবম শ্রেণীর ম্যাথের প্রথম অধ্যায় যেটা রয়েছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এর আগের ক্লাসে আমরা কষে দেখি 1.1 শেষ করেছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ক্লাসে আমরা কষে দেখি 1.2 সম্পূর্ণরূপে আলোচনা করব। অর্থাৎ দেখো, এখানে আমাদের মোট 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্ন আমরা এক এক করে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, একের প্রশ্নগুলোতে কি বলা হয়েছে, নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। এগুলো আমাদের বলতে হবে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। তাহলে দেখো, প্রথম যে বক্তব্য দেয়া রয়েছে সেখানে বলা হয়েছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। আমাদের এই যে বক্তব্যগুলো দেয়া রয়েছে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, কোথাও সমষ্টি লেখা থাকবে, কোথাও গুণফল লেখা থাকবে এবং কোথাও ভাগফল বা বিয়োগফল লেখা থাকবে সেটা, এবং সর্বদা লেখা আছে কি না, এই দুটো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখো, প্রথম যে বক্তব্য সেখানে কিন্তু দুটো বিষয় উল্লেখ রয়েছে, এক হচ্ছে সমষ্টি আর এক হচ্ছে সর্বদা। আরেকবার আমি এটাকে বলছি, দেখো কি লেখা রয়েছে, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই হবে, এর উত্তর হয়ে যাবে সত্য। দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা কি হবে, মূলদ সংখ্যা হবে, এর উত্তর হবে সত্য। তো দেখো, 2 নম্বর বক্তব্যে কি বলা হয়েছে, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এখানে রয়েছে অমূলদ সংখ্যার সমষ্টি এবং সর্বদা কথাটি এখানেও উল্লেখ রয়েছে, অমূলদ সংখ্যা হবে না, এর উত্তর কিন্তু হবে মিথ্যা। সর্বদা কিন্তু মূলদ সংখ্যা হবে না, এবং যখনই সর্বদা মূলদ সংখ্যা হবে না তখনই আমাদের একটা উদাহরণ দিতে হবে। তো দেখো, এখানে আমি নিচ্ছি কত, √5, এটা একটা অমূলদ সংখ্যা, এবং মাইনাস যদি √5 নিই এটাও একটা অমূলদ সংখ্যা। এরপর দেখো, আমাদের বক্তব্যে কি বলা হয়েছে, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা বলা হয়েছে, অর্থাৎ সব সময় কি অমূলদ সংখ্যা হবে। আমি বলছি সব সময় অমূলদ সংখ্যা হবে না, সে কারণে আমি দুটো উদাহরণ নিচ্ছি। এক হচ্ছে √5, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর একটা হচ্ছে -√5, এটাও অমূলদ সংখ্যা। এরপর এ দুটোর আমি সমষ্টি বের করব, অর্থাৎ √5 সমষ্টি মানে যোগ -√5। এরপর দেখো, এটা হয়ে যাচ্ছে আমাদের √5 প্লাসে মাইনাসে -√5 সমান পাচ্ছি আমরা 0। 0 হচ্ছে কি, 0 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0 তো অমূলদ সংখ্যা নয়। তাহলে দেখো, আমরা বলতে পাচ্ছি দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে না, সে কারণে এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো, 3 নম্বর বক্তব্যে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, এটাও হবে সত্য, এটা সত্য, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা হবে। 4 নম্বরে কি বলা হয়েছে, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এর উত্তর হয়ে যাবে মিথ্যা। কি কারণে মিথ্যা হবে, সেজন্য আমাকে একটা উদাহরণ দিতে হবে। দেখো, এখানে বলা হয়েছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা কিন্তু সর্বদা মূলদ সংখ্যা হবে না। ধরো পাই, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এবং √5 এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো দেখো, এই দুটোর গুণফল কত হবে, পাই ইন্টু √5, মানে হয়ে যাবে √5 পাই। যেহেতু এখানে পাই রয়ে গেছে তাহলে এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। এবং বক্তব্যতে কি বলা হয়েছে, বক্তব্যতে বলা হয়েছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, সর্বদা মূলদ সংখ্যা হবে না, সে কারণে এর উত্তর হয়ে যাবে মিথ্যা। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো, 5 নম্বরে কি বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, এটা কিন্তু সত্য, এটা কি সত্য। এবং 6 নম্বরে কি বলা হয়েছে, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, এটা কিন্তু ভুল, এর উত্তর হয়ে যাবে মিথ্যা। আচ্ছা দেখো, 5 আর 6 এর মধ্যে অনেকের কনফিউজ থাকতে পারে। 5-এ বলা হয়েছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, বাস্তব সংখ্যার মধ্যেই কিন্তু মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা থাকবে।
বাস্তব সংখ্যার মধ্যেই কি থাকবে, মূলদ সংখ্যা থাকবে এবং অমূলদ সংখ্যা থাকবে, কিন্তু প্রত্যেকটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা এটা কিন্তু না। প্রত্যেকটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা হবে না। কারণ দেখো এক এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, সেটা কি অমূলদ সংখ্যা হচ্ছে না? এক হচ্ছে বাস্তব সংখ্যা, সাথে সাথে কি এক হচ্ছে পূর্ণ সংখ্যা, এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু এক কি অমূলদ সংখ্যা? এক কখনোই অমূলদ সংখ্যা নয়। তার জন্য আমাদের এই যে 6 এর বক্তব্য সেটা কিন্তু ভুল হবে, তাই এর উত্তর হয়ে যাবে মিথ্যা। আশা করি বোঝাতে পারলাম। একের প্রশ্নগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো কি রয়েছে, এরপর দেখো 2 নম্বরে রয়েছে কি, 2 নম্বরে বলা হয়েছে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অমূলদ সংখ্যা লিখি। এখানে আমাদের 4টি অমূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে। তো দেখো প্রথমে এখানে দেয়া রয়েছে অমূলদ সংখ্যা কাকে বলে। এর উত্তর হবে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের অমূলদ সংখ্যা বলা হয়। তাদের কি বলা হয়? তাদের অমূলদ সংখ্যা বলা হয়। 4টি অমূলদ সংখ্যা, এক হচ্ছে √2, এক হচ্ছে √3, এক হচ্ছে √5, আর এটা বা পাই, এটাও একটা অমূলদ সংখ্যা। পাইটা একটু ভালোভাবে লিখে দিচ্ছি, দেখো পাই কীভাবে লিখতে হয়। এটা হচ্ছে পাই, ইও একটা অমূলদ সংখ্যা, √7 এটাও একটা অমূলদ সংখ্যা। তাহলে 2 এর প্রশ্নটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে। তাহলে দেখো যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। সেগুলো কি? সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না সেগুলোই হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। আচ্ছা, অমূলদ সংখ্যা চেনার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে কি, আমরা জানি মৌলিক সংখ্যা, আমরা জানি কি মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যাকে যদি আমরা রুটের মধ্যে নিয়ে নিই সেটাই হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। সেটা হয়ে যাবে কি আমাদের অমূলদ সংখ্যা। অথবা রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, রুটের মধ্যে ধরে নাও x আছে এবং x হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি অমূলদ সংখ্যা। দেখো এখানে রয়েছে √2, 2 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা, সেই কারণে পুরোটা এই √2 এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। এখানে দেখো রুটের মধ্যে রয়েছে 3, 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, সে কারণে √3 এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। একই রকমভাবে √5 এটাও হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো 3 প্রশ্নগুলোতে কি বলা হয়েছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তো দেখো প্রথমে রয়েছে √9, তাহলে আমাকে চেক করতে হবে √9। তো দেখো √9 সমান আমরা লিখতে পারি কি 3 × 3 সমানে হচ্ছে কত 3, 3 হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা, 3 কি পূর্ণ সংখ্যা, কিন্তু 3কে আমরা লিখতে পারি কত 3/1, তখন এটা হয়ে যাবে আমাদের কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এরপর দেখো এখানে রয়েছে 2 নম্বরে রয়েছে আমাদের 225, √225, এটা সমান আমরা লিখতে পারি 15 × 15 সমান হয়ে যাবে 15। 15 হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে লিখতে পারি 15/1, তখন এটা হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। বোঝা গেল? একই রকমভাবে দেখো √7, এটাকে কিন্তু আমরা কোনো ভেঙে লিখতে পারবো না, অর্থাৎ 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, সেই কারণে এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। একই রকমভাবে দেখো 42, এটাকে কিন্তু আমরা ভাঙতে পারবো না। 42কে ভাঙলে আমরা কি পাবো 6 × 7, এই 7 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, সেটা থেকে যাবে, সে কারণে এটা হয়ে যাবে কি অমূলদ। √29, এটা হয়ে যাবে অমূলদ, কারণ 29 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটা হয়ে যাবে কি অমূলদ। আচ্ছা, এরপর বাকি থাকছে আমাদের 4 নাম্বার। 4 নম্বরে রয়েছে √50। তো দেখো √50কে আমরা লিখতে পারি 25 × 2, 25কে আমরা লিখতে পারি কত 5 × 5 × 2, তার মানে একটা 5 বাইরে আসবে এবং √2 থাকবে। দেখো √2 মানে হচ্ছে অমূলদ সংখ্যা, তার সাথে 5 গুণ আছে, তাহলে পুরোটা হয়ে যাবে আমাদের অমূলদ। বোঝা গেল? এটা হয়ে যাবে অমূলদ। তাহলে 4 নম্বরে যেটা রয়েছে সেটা হয়ে যাবে কি অমূলদ। এরপর 5 নম্বরে রয়েছে 100, 100কে আমরা লিখতে পারি দেখো 10 × 10,
সমান হচ্ছে 10, 10কে লিখতে পারি 10/1। তাহলে √100 এটা হয়ে যাবে আমাদের কি মূলদ, এটা হয়ে যাবে মূলদ। তারপর দেখো 6 নম্বরে রয়েছে -√81। দেখো এটাকে লিখতে পারি -√81 মানে হচ্ছে 9 গুণিত 9, তার মানে হচ্ছে -9। -9কে আমরা লিখতে পারি 9/1, তাহলে এটা হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা হলো। এবং শেষে আমাদের যেটা থাকছে 9 নাম্বার, এটা দেখো কি হচ্ছে -√1000। দেখো এটাকে লিখতে পারি -1000কে লিখতে পারি 10 গুণিত 10 গুণিত 10 সমান হচ্ছে একটা 10 বাইরে চলে আসবে √10। আচ্ছা দেখো √10কে আমরা কিন্তু আর ভেঙে লিখতে পারছি না, অর্থাৎ একটা রুট থেকে যাচ্ছে। যদি রুট থেকে যায় সেটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। আশা করি 3-এর প্রশ্নগুলো আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 4, 5 এবং 6 এগুলো সেম পদ্ধতিতে আমাদের সলভ করতে হবে। কি বলা হয়েছে দেখো, সংখ্যা রেখায় √5 স্থাপন করি, সংখ্যা রেখায় √3 স্থাপন করি এবং একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 স্থাপন করি। তো দেখো রুট এগুলো দেওয়া রয়েছে, এগুলো আমরা সংখ্যা রেখে কীভাবে স্থাপন করব, তার জন্য আমাদের একটা উপপাদ্যের সাহায্য নিতে হবে। তাহলে চলো প্রথমে আমরা সেই উপপাদ্যটা দেখে নিই, তারপর এগুলোকে আমরা সলভ করব। তাহলে দেখো এই উপপাদ্যের নাম হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি কাজে ব্যবহার হবে, আমাদের এই যে √2, √5, √3 এগুলোকে সংখ্যা রেখায় আমরা কীভাবে স্থাপন করব, তার জন্য আমাদের এই উপপাদ্যের সাহায্য নিতেই হবে। এবং এই উপপাদ্য অনুসারে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। অতিভুজ স্কোয়ার সমান কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটুকু বিষয় মনে রাখলে আমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজে সলভ করতে পারবো। আচ্ছা এটাকে যদি আমরা কথাই বলি, কিভাবে বলবো, দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে না, দেখো ভালো করে বোঝো। এটা হচ্ছে আমাদের কি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা এর অতিভুজ হচ্ছে এটা। তো দেখো এই অতিভুজের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, মানে অতিভুজের যে বাহুটা রয়েছে তাকে সাহায্য নিয়ে যদি আমরা একটা বর্গক্ষেত্র তৈরি করি, তাহলে এর বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে সেটা কার সাথে সমান হবে, এটা হচ্ছে লম্ব, লম্বের ওপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি এবং এটা হচ্ছে ভূমি, ভূমির ওপর যদি আরেকটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই বর্গক্ষেত্র দুটোর যোগফলের সমষ্টির সমান হবে এই বড় বর্গক্ষেত্রটা। আশা করি এবার তোমরা বুঝতে পারলে কি বলা হচ্ছে, সেটাই আমাদের ভাষাতে লেখা হয়েছে। কি লেখা হয়েছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে চলো এই উপপাদ্যের সাহায্য নিয়ে আমরা আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো প্রথমে দেখো 4 নম্বরের প্রশ্নে আমাদের বলা ছিল, এই যে 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সংখ্যা রেখায় √3 স্থাপন করি। তো প্রথমে আমরা √3টাকে স্থাপন করব কিভাবে সেটা একটু জেনে নিই। দেখো এখানে দেওয়া রয়েছে √3কে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব। আচ্ছা আমরা একটু আগে যে উপপাদ্যটা লিখলাম বা আলোচনা করলাম সেটা আমাদের এখানে মনে রাখতে হবে। তো দেখো তার জন্য এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, দেখো এখানে হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। কত দূর পর্যন্ত 1 হচ্ছে, এ পর্যন্ত হচ্ছে 1। তাহলে দেখো এটা নিয়েছি আমরা 1 একক। আচ্ছা আমাদের আনতে হবে কি √3। দেখো √3কে আমরা লিখতে পারি কি, √3কে আমরা লিখতে পারি √2 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, আর এটা হয়ে যাবে আমাদের 3। এটা আমি একটু ভুল বললাম, ভালো করে লক্ষ্য করো তাহলেই ব্যাপারটা বুঝতে পারবে। প্রথমে আমরা বের করব √2। তাহলে দেখো √2 কীভাবে বের করবে,
পিথাগোরাসের সাহায্য নিয়ে আমরা প্রথমে √2 বের করব। তার জন্য আমরা এখান থেকে এর দূরত্ব নিচ্ছি 1 একক এবং এখান থেকে এর দূরত্ব নিচ্ছি 1 একক। এই বিষয়টা আশা করি বোঝাতে পারছি আমি। এখান থেকে দূরত্ব হচ্ছে 1 একক আর এখান থেকে দূরত্ব হচ্ছে কত, 1 একক। তাহলে দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। এর মানটা আমরা কীভাবে বের করছি, এর মানটা আমরা বের করছি পিথাগোরাসের সূত্রের সাহায্যে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান কী হয়ে যাবে আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে 1 তার স্কোয়ার, ভূমি হচ্ছে 1 তার স্কোয়ার সমান হচ্ছে 2, কিন্তু এটা হচ্ছে অতিভুজ তার স্কোয়ার। তাহলে অতিভুজ বের করতে গেলে আমাদের রুট নিতে হবে, তাহলে অতিভুজ সমান হয়ে যাবে আমাদের √2। সে কারণে দেখো এটা চলে এসেছে আমাদের √2। এরপর আমরা এই √2 এর সাহায্য নিয়ে এই যে √3 সেই মানটাকে প্রতিস্থাপন করতে পারবো সংখ্যা রেখায়। তাহলে দেখো এরপর আমাদের এটা একটা হয়ে যাবে বাহু, ভালো করে লক্ষ্য করো, এটা হয়ে যাবে আমাদের একটা এখন বাহু √2। আর এটা এখন আমরা চাঁদার সাহায্যে লম্ব আঁকবো। এখানে আমরা চাঁদাটা বসাবো, এই পয়েন্টে চাঁদাটা বসাবে, এই পয়েন্টে যেখানে আমি গোল করছি এখানে চাঁদা বসাবে এবং এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করবে এবং এখান থেকে যে দূরত্ব 1 একক সেটা তুমি এখানে 1 একক নিবে, অর্থাৎ এই দূরত্ব আমাদের এখন কত হবে 1 একক, এখান থেকে 1 একক নিবে। তাহলে দেখো এটা একটা বাহু পাচ্ছি, এটার মান হচ্ছে √2 এবং এটা একটা বাহু পাচ্ছি এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। তাহলে আমাদের এই বাহুর মান বের করতে হবে, এই বাহুটার মান কী করতে হবে, বের করতে হবে। এই বাহুটার মান কীভাবে বের করবে, পিথাগোরাসের সাহায্যে। তাহলে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, লাল কালি আমি ইউজ করছি তাহলে বুঝতে পারবে। এই যে কোণ এটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা বলতে পারি অতিভুজ তার স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা এখানে দেখো লম্ব কত রয়েছে, লম্ব হয়েছে 1, তাহলে লম্বর জায়গায় আমরা 1 বসাবো, 1 তার স্কোয়ার। ভূমি কত, ভূমি এখন আমাদের √2, ভূমি হচ্ছে আমাদের √2 তার স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছি 1 প্লাস √2 তার স্কোয়ার হবে 2 সমান পাচ্ছি 3, কিন্তু এটা হচ্ছে অতিভুজের স্কোয়ারের মান হচ্ছে 3। তাহলে আমাদের বের করতে হবে অতিভুজ কত, অতিভুজ হয়ে যাবে আমাদের যদি আমরা রুট নিই তাহলে হয়ে যাবে √3। তাহলে দেখো এই যে মানটা আমরা পাবো শেষে ফাইনালি এই মানটাই হয়ে যাবে আমাদের √3। এটা হচ্ছে √3 এর ভ্যালু, কিন্তু এটা তো আমাদের সংখ্যা রেখায় দেওয়া নেই, সে কারণে দেখো আমি এটাকে পুরোটা মুছে দিচ্ছি, এরপর বিষয়টা বুঝতে পারবে। এটা তো আমাদের সংখ্যা রেখায় দেওয়া নেই, সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে কী করতে হবে, এখান থেকে এ পর্যন্ত মান তুমি কাটা কম্পাসের সাহায্যে নেবে। এ মানটা কত হচ্ছে √3, এ মানটা কাটা কম্পাসের সাহায্যে নেবে, এখানে কাটা কম্পাসের একটা পয়েন্ট বসাবে এবং এখান থেকে মানটা কাটবে এবং একটা সংখ্যা রেখাকে কোনো একটা পয়েন্টে ছেদ করবে এবং সেই পয়েন্টের মান এখানে দেখো কিউতে ছেদ করেছে। তাহলে কিউ এর ভ্যালু হয়ে যাবে আমাদের এই 0 থেকে কিউ এ পর্যন্ত দূরত্ব হয়ে যাবে আমাদের √3, বা এ পয়েন্টটা হয়ে যাবে আমাদের কত √3, এ পয়েন্টটা হয়ে যাবে আমাদের √3। আশা করি বোঝাতে পারলাম। তাও যদি বুঝতে কারো অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে এবং এটা বইয়ে দেয়া রয়েছে, বইটা তোমরা ভালো করে পড়বে তাহলেই বুঝতে পারবে। তো চলো একই রকমভাবে আমরা সংখ্যা রেখায় 6 যেগুলো রয়েছে দেখো √5, √6, √7 এগুলো আমাদের এই চিত্রটা বইয়ে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখো √5টাকে স্থাপন করব, √5। তার জন্য দেখো প্রথমে আমাদের √5 কীভাবে আমরা লিখতে পারি, √5 দেখো এখান থেকে যে দূরত্ব এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2, আর এখান থেকে যে দূরত্ব সেটা হচ্ছে 1। এরপর আর এটা হচ্ছে দেখো 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্র সেটা অ্যাপ্লাই করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান হয়ে যাবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব তার স্কোয়ার। তো দেখো এখানে ভূমি কত হয়েছে, ভূমি রয়েছে 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস 1 এর স্কোয়ার সমান হচ্ছে কত, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 1 এর স্কোয়ার 1 সমান হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের অতিভুজ তার স্কোয়ার, কিন্তু আমাদের দরকার অতিভুজ, শুধুমাত্র অতিভুজ। তাহলে অতিভুজ বের করতে গেলে আমাদের রুট নিতে হবে, এটা হয়ে যাবে √5, এটা হয়ে যাবে অতিভুজ এবং এর মানটা হবে এটা হবে √5, এটা হবে √5। এরপর দেখো আমরা √5 পেয়ে গেছি, কিন্তু এটা আমরা বাহু হিসাবে পেয়েছি, আমাদের এটা সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো তার জন্য কি করবে, এরপর দেখো আলাদা কালি আমি ব্যবহার করছি। তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে
এই পর্যন্ত আমাদের কাটা কম্পাস বসাতে হবে এবং এই মানটা আমাদের এখান থেকে কেটে এই সংখ্যা রেখাতে নিয়ে আসতে হবে। অর্থাৎ চাঁদার সাহায্যে আমাদের একটা বৃত্তচাপ কাটতে হবে, এই চাঁদা না কাটা কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ কাটতে হবে এবং এটা সংখ্যা রেখাকে কোনো একটা পয়েন্টে ছেদ করবে এবং সেটাই হয়ে যাবে আমাদের √5 ভ্যালু। অর্থাৎ এই 0 থেকে এ পর্যন্ত দূরত্ব এটাই হয়ে যাবে আমাদের √5। এটাই হয়ে যাবে আমাদের কি √5। এভাবে দেখো √6 কীভাবে স্থাপন করবে। √6-এর জন্য আমাদের প্রয়োজন √5 আর এখানে চাঁদা বসাবে এবং এখানে চাঁদা বসিয়ে 90 ডিগ্রি অঙ্কন করবে। এটা হচ্ছে দেখো 90 ডিগ্রি, এই যে কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এখান থেকে তুমি 1 একক নেবে। এখান থেকে দূরত্ব হচ্ছে এ পর্যন্ত 1 একক, এটা কাটবে কম্পাসের সাহায্যে এবং সেটা এখানে কাটবে 1 একক নেবে, তাহলে এটা হয়ে যাবে 1। এরপর দেখো একটা আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি যার ভূমি হচ্ছে √5 এবং লম্ব হচ্ছে 1। তো এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে এই যে বাহু এটা পেয়ে যাবো আমরা √6, এটা পেয়ে যাবো কত √6। এরপর এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, এটা আমাদের সংখ্যা রেখে স্থাপন করতে হবে। তার জন্য দেখো এখান থেকে আলাদা কালি আমি ইউজ করছি বুঝতে পারবে, এখান থেকে এ পর্যন্ত কম্পাসটা বসাবে এবং একটা বৃত্তচাপ অঙ্কন করবে এবং সেটা সংখ্যা রেখাকে নির্দিষ্ট একটা বিন্দুতে ছেদ করবে। এখানে দেখো কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে কিউ এর মান হচ্ছে √6। একই রকমভাবে √7 কীভাবে স্থাপন করবে, তার জন্য আমাদের দেখো এই বাহুটা একটা নিতে হবে, এই যে বাহু এটা মান হচ্ছে √6 এবং এখানে এই যে পয়েন্ট, এই পয়েন্টে চাঁদা বসাবে এবং এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করবে, লম্ব অঙ্কন করবে মানে 90 ডিগ্রি এবং এটা হয়ে যাবে 90 ডিগ্রির মান। এবং এখান থেকে এই দূরত্ব 1 একক নেবে, অর্থাৎ এখানে কম্পাস বসাবে এবং এখানে কাটবে 1 একক যে দূরত্ব পাবে সেখানে তুমি এখানে কাটবে, তাহলে এই দূরত্ব হয়ে যাবে 1 একক। এখন দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এবং DO যুক্ত করবে, তাহলে এটা তুমি যুক্ত করবে, তাহলে কী পাবে DO বা OD পাবে এবং ODর মান কীভাবে বের করবে পিথাগোরাসের সাহায্যে। কিভাবে পিথাগোরাসের সাহায্যে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে √6 এবং লম্ব হচ্ছে 1, তাহলে এই দুটোর সাহায্যে আমাদের এই যে অতিভুজ তার মান পেয়ে যাবে এবং এটার মান পাবে কত √7। এরপর এটা তুমি পাবে √7, এটাকে আমাদের সংখ্যা রেখে স্থাপন করলে কীভাবে স্থাপন করবে, এখানে তুমি কাটা কম্পাসটা বসাবে, এই দূরত্ব মাপবে এবং এখান থেকে কাটা কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ অঙ্কন করবে এবং এটা কি সংখ্যা রেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, সেটাই হয়ে যাবে আমাদের √7 এর মান। একই রকমভাবে মাইনাসের ক্ষেত্রে আমাদের এই ছবিটা কোন দিকে আঁকতে হবে, মানে এই যে ছবিটা আমি দেখাচ্ছি দেখো এটাকে মুছে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে আমাদের মেন অরিজিনাল ছবি। এই ছবিটা মাইনাসগুলোর ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু প্রশ্নতে কী বলা হয়েছে, দেখো এই যে -6, -8, -11 এগুলো কীভাবে স্থাপন করবে। এগুলো স্থাপন করার ক্ষেত্রে আমরা এটা হচ্ছে পজিটিভ দিক আর এটা হচ্ছে নেগেটিভ দিক। মাইনাসের ক্ষেত্রে আমাদের এই দিকে মানগুলোকে নিতে হবে, তাহলে √5 কীভাবে অঙ্কন করবে -√5 অঙ্কন করার জন্য আমাদের এই দিকে নিতে হবে √2 নিতে হবে এবং এখানে একটা লম্ব আঁকতে হবে, এর মান নিতে হবে কত 1 এবং এটা আমাদের যুক্ত করতে হবে, এর মানে হয়ে যাবে আমাদের √5। এরপর এখান থেকে এই পর্যন্ত কাটা কম্পাসের সাহায্যে মানটা নিয়ে আমাদের এখানে একটা কি করতে হবে, এখানে একটা আমাদের বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবং এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের -√5। আশা করি বোঝাতে পারলাম। এরপর -√6 কীভাবে করবে, সিম্পল প্রসেস। দেখো এটা পেয়ে গেছি আমরা কত এটা পেয়েছি আমরা √5, এটা √5 পেয়েছি। এরপর এখানে আমাদের একটা চাঁদা বসাতে হবে এবং এখানে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। এভাবে যেমন 90 ডিগ্রি অঙ্কন করা হয়েছে একই রকমভাবে এখানে 90 ডিগ্রি অঙ্কন করবে, এখানে 90 ডিগ্রি অঙ্কন করলে যেদিকে হবে সেটা যুক্ত করবে, ধরো এদিকে যদি হয় বা এদিকে হয় সেটা এরপর এখানে যুক্ত করবে, এখানে যুক্ত করার পর এটা হয়ে যাবে তখন 90 ডিগ্রি, এটা হয়ে যাবে √5 আর এটার 1 একক মান নেবে, তাহলে এটা পেয়ে যাবে √6 এবং এটাকে কাটবে এখানে আসবে, এটা হয়ে যাবে -√6। একইভাবে প্রত্যেকটা কিন্তু স্থাপন করতে পারবে। তো আশা করি বোঝাতে পারলাম। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।